হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো এবং খুব মন দিয়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো তোমাদের সিলেবাস শেষ করা তো অনেকদিন হয়েই গেল। আশা করছি প্রত্যেকে সেই ক্লাসগুলো দেখে নিয়েছো এবং দেখে নেওয়ার পরেই তোমরা এই টেস্ট পেপারে হাত দিয়েছো। দেখো, টেস্ট পেপার করতে হলে তোমাদেরকে প্রথমত কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না থাকলে কিন্তু টেস্ট পেপার করতে খুব সমস্যা। তাও আগে যারা এখনো পর্যন্ত সবগুলো ক্লাস করোনি বা যেখান থেকে করো না কেন, ক্লাসটা করতে হবে আগে। তোমাদের কনসেপ্টটা টেক্সটটা বুঝে নিতে হবে। বুঝে নেওয়ার পরে কিন্তু অন্যান্য ক্লাস তুমি করতে পারবে বা টেস্ট প্র্যাকটিস সেটগুলো করতে পারবে। তো যাই হোক, আর বেশি কিছু না বলে তোমাদের আজকে আমি শুরু করব এবিটিএ টেস্ট পেপারের সেট 1, যেটা তোমাদের প্রথম এবিটিএ টেস্ট পেপারে যে প্রথম সেটটা আছে সেই সেটটা, এবং সেই সেটটা আমরা আলোচনা করব এবং তোমাদের কিছু ট্রিক্স, যে ট্রিক্সগুলো করলে বা যে ট্রিক্সগুলোর মাধ্যমে তোমরা সহজে যে কোনো অ্যান্সার করতে পারবে সেগুলোর ব্যাপারটা আমরা একটু দেখে নিব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো প্রথমেই দেখো, তোমার যে কোশ্চেনটি আছে, প্রথম কোশ্চেন, আমরা কোশ্চেন পড়বো, কোশ্চেন পড়ার সঙ্গে সবগুলো অপশনগুলোকে ভালো মতো পড়বো। আমরা কোনো অপশনই এরকম রেখে দিব না যেটা আমাদের পড়া নেই, যে এই অপশনটা আমরা পড়িনি, ছেড়ে দিয়েছি। এবং এই ভুলটা আমরা করি বলেই কিন্তু অনেক সময় হয়ে যায় কি, যে আমরা সঠিক অপশনটা জেনেও আমাদের হয়তো অন্য অপশন আর একটু কারেক্ট মনে হলো, আমরা টিক মেরে বসে থাকলাম। কিন্তু তা কিন্তু আমরা করব না। আমরা চারটা অপশনকে ভালো মতো করার পরে কিন্তু অ্যান্সারটা করব। তাহলে দেখো, দ্য ন্যারেটর উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট হিজ, কোথায়? আমাদের ন্যারেটর, যিনি নাইট ট্রেনার দিওলি থেকে এই তোমাদের কোশ্চেনটা আছে। তো আমাদের ন্যারেটর কোথায় কাটাতো তার গ্রীষ্মকালীন ছুটিটা? অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস। কি হচ্ছে? মাদার্স প্লেস, গ্র্যান্ডফাদার্স প্লেস, গ্র্যান্ড চিলড্রেন্স প্লেস, কিন্তু গ্র্যান্ডমাদার্স প্লেস এটা হচ্ছে তোমাদের কারেক্ট অপশন, তার ঠাকুমার সঙ্গে। নেক্সট বলছে দিওলি মার্ক, দিওলি থেকে কি শুরু হতো? বিগিনিং অফ দ্য স্নোই ভ্যালি, স্নোই ভ্যালি কি শুরু হতো? গেটওয়ে টু দ্য ডেন্স ফরেস্ট, ডেন্স ফরেস্টের শুরুটা কি হতো সেখান থেকে? এন্ড অফ দ্য প্যাস্চার, বিগিনিং অফ দ্য ডেজার্ট, ডেজার্টটা হবে না, প্যাস্চার হবে না, তাহলে গেটওয়ে টু দ্য ডেন্স ফরেস্ট, ঘন জঙ্গলের শুরু হতো দিওলি দিয়ে। নেক্সট কোশ্চেন বলছে দ্য ন্যারেটর ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য গার্ল, সেই মেয়েটির চোখটা, চোখগুলো কেমন ছিল? সার্চিং, এলোকোয়েন্ট, স্মলডারিং, ডেয়ারিং, ইমপেশেন্ট। তারপরে কি বলছে? সার্চিং, অ্যানজিয়াস, অ্যানজিয়াস কি ছিল? না। স্পার্কলিং, ইমপেশেন্ট, এলোকোয়েন্ট, ডার্ক। এবং লাস্টটা বলছে ডার্ক, স্মলডারিং, টায়ার্ড, টায়ার্ডও ছিল না। তো দেখো, স্পার্কলিং, ইমপেশেন্ট, এলোকোয়েন্ট, ডার্ক। আর অপশন এ বলছে সার্চিং, এলোকোয়েন্ট, স্মলডারিং, ডেয়ারিং, ইমপেশেন্ট। তাহলে দেখো, আমরা যখন টেক্সটটা পড়বো, টেক্সটটা পড়ার সঙ্গে কিন্তু ওইখানে আমরা এটা দেখতে পাবো যে তার চোখটা যেন কিছু একটা খুঁজছিল, এলোকোয়েন্ট খুব সুন্দর, স্মলডারিং আরো সুন্দর, ডেয়ারিং এবং ইমপেশেন্ট। আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট বলছে ম্যাচ দ্য রাইট কলাম। আচ্ছা, ক্যারেক্টার্স এবং তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স। তাহলে মেয়েটি কেমন ছিল? দ্য গার্ল, মেয়েটি কেমন ছিল? গ্রেসফুল, মেয়েটি ছিল সুন্দর। তারপরে দ্য টি স্টল ওনার, টি স্টল ওনারটা কেমন ছিল? টি স্টল ওনার ছিল প্র্যাকটিক্যাল। দ্য ন্যারেটর ছিলেন রোমান্টিক, গার্ড ডিউটিফুল, তার ডিউটি পালন করছিলেন। তাহলে 1C, দেখো 1C কিন্তু তোমাদের কোনো অপশনেই নেই। তো এখানে কিন্তু অপশন হিসেব মতো তোমাদের কিন্তু ভুল আছে। তাহলে আমরা দেখে নিব কোন অপশনটাই ভুল আছে। ডি, এই যে দেখো এখানে দুইবার অপশন ডিটা ইউজ করেছে, তাহলে 1-এর এখানে আমরা সি করে নিই। তারপরে দেখি এই ডিটা কিন্তু ভুল। 2B, 1C, 2B, 3D, 4A, এই অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন আমরা দেখিনি। ডক্টর কারামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। নেক্সট, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল কে ছিলেন? পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, পাক্ষি, তাহলে এটা ভুল। পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, এখানে ভুল। তাহলে দেখো এটা পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, দুটো অপশনই কিন্তু তোমাদের সঠিক।
অপশন এটাও সঠিক, অপশন সিটাও সঠিক। এগুলো মাইনর মিস্টেক, পরীক্ষায় তোমরা কিন্তু এই ধরনের মিস্টেক পাবে না। তো তোমাদেরকে স্পেলিংটা ঠিকঠাক ভাবে পড়ে নিতে হবে। জাইনুল আবদিন, আইপিজে আব্দুল কালামের নামের স্পেলিং, আশিয়াম্মা নামের স্পেলিং, তো যতগুলো ক্যারেক্টার আছে তাদের নামের স্পেলিংটা তোমাদেরকে ভালো মতো করে নিতে হবে, যেন তোমরা পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হয়ে ভুল অ্যান্সারটা না করে আসো। ঠিক আছে, নেক্সট তোমাদের কোশ্চেন কি হচ্ছে, ডক্টর কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ। ডক্টর কালাম কিসের সঙ্গে যুক্ত ছিলেন একটু মনে করো তো, দেখো তো আমরা যখন ওর ব্যাপারে পড়ি তখনই কিন্তু আমরা জেনেছিলাম ডক্টর কালাম যুক্ত ছিলেন তার সায়েন্টিফিক ওয়ার্ল্ডের সঙ্গে। তিনি আমাদের দেশ, তাকে মিসাইল ম্যান বলে ডাকা হয়। তাহলে কি বলছে, সায়েন্স অ্যান্ড ফিলোসফি, ফিলোসফির সঙ্গে যুক্ত ছিলেন। এটা আমরা সায়েন্স প্রত্যেকটাতে আছে, তার মানে তিনি সায়েন্সের সঙ্গে যুক্ত ছিলেনই, তাকে আমরা মিসাইল ম্যান বলছি। দেখো প্রত্যেকটাতে সায়েন্স আছেই। আর তার সঙ্গে মেডিসিনের সঙ্গে যুক্ত কি ছিলেন, তিনি ছিলেন না। নেক্সট অ্যাস্ট্রোনমির সঙ্গে যুক্ত ছিলেন না। ফিলোসফির সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে থেকে থাকলো কি, টেকনোলজি। তিনি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সবসময় টেকনোলজি নিয়ে ভেবেছেন। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন, it was 15 years before the banker had given a party. ব্যাংকার একটা পার্টি দিয়েছিল 15 বছর আগে। কোন সময় ছিল, অটাম সিজন ছিল, উইন্টার, সামার, স্প্রিং। তোমরা গল্প যখন দা বেড শুরু করবে পড়তে, গল্প পড়তে শুরু করে একদম প্রথম দিকে এই কোশ্চেনটা পাবে, অ্যান্ড অটাম ইভিনিং, এবং রাতটা ছিল প্রচন্ড ঘন কালো। নেক্সট বলছে, দ্য ইয়াং ম্যান হু টুক দ্য বেড অফ দ্য ব্যাংকার ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন। যে লোকটির সঙ্গে ব্যাংকারের বেট হয়েছিল, সেই লোকটির প্রফেশন কি ছিল, সেই লোকটির প্রফেশন ছিল লয়ার। নেক্সট, ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ক্যাপটিভিটি দ্য ইয়াং ম্যান রেড বুকস। প্রথম বছর যখন তাকে বন্দি করা, তার প্রথম বছরের দিকে সেই লোকটি কিরকম ধরনের বই পড়তেন, সেই লোকটি প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার্স উইথ কমপ্লিকেটেড লাভ প্লটস, অফ সেন্সেশনাল ফ্যান্টাস্টিক, কিরকম ধরনের, অল অফ দিস অ্যাবভ। তিনি লাইট ক্যারেক্টারের বই পড়তেন যেগুলো লাভ প্লট নিয়ে জড়িত ছিল, এবং সেন্সেশনাল ফ্যান্টাস্টিক সুন্দর সুন্দর গল্পের বই তিনি পড়তেন। তখন তিনি প্র্যাকটিক্যাল লাইফের দিকে কিন্তু অতটা ঝোঁক দেননি, পরবর্তীতে দিয়েছেন, সেগুলো আমরা পরে জানবো, বা টেক্সটটা পড়তে গিয়ে আমরা জেনেছি। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ক্যাসিনো ট্রি ওয়্যারস দ্য ক্রিপার্স। ক্রিপারটাকে ক্যাসিনো ট্রি কিভাবে উড়ে রেখেছে, লাইক এ শলের মতো করে, কি না শেষে, তাও নয়, রোপ দড়ির মতো না, স্কার্ফ একটা স্কার্ফের মতো করে, যেন আবরণ, একটা আবরণের মতো করে সেটাকে সে গায়ে দিয়ে রেখেছে। নেক্সট, অ্যাসারশন রিজন। এই দেখো, এটা এই টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু ক্লাস 11 থেকে তোমরা করছো। এবার এই কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য আমাদেরকে প্রথমে দুটোকে ভালো মতো পড়ে নিতে হবে। তারপর আমাদের অপশনগুলো দেখবে, অ্যাসারশন মানে অ্যাসারশন যেটা নিয়েছে সেটা কি ঠিক, মানে আমরা যে টেক্সটটা পড়লাম সেটার পরিপ্রেক্ষিতে অ্যাসারশনটাকে ঠিক এবং রিজনটাকে ঠিক, এই দুটো জিনিস প্রথমে বিচার করতে হবে। দুটোই যদি সঠিক হয়, তারপরে আমাদেরকে ভাবতে হবে যে একটা কিছু আমি ভাবলাম এবং ভাবার পরে একটা রিজন দিচ্ছি, দুটোই কি ম্যাচ করছে। মানে দেখো, যেমন এইখানে দ্য পোয়েট ওপেন দ্য উইন্ডো অ্যাট ডন, কবি তার জানলাটা সকালবেলায় খুলে দিতেন। কেন খুলতেন, সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাসিনো ট্রি, তাকে ক্যাসিনো ট্রি দেখতে ভালো লাগতো তাই জন্য। হ্যাঁ, তিনি জানলা খুলতেন কিসের জন্য, ক্যাসিনো ট্রিটাকে দেখার জন্য, তার চারিপাশের এনভায়রনমেন্টটাকে দেখার জন্য। তাহলে আমাদের বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন ইজ কারেক্ট। অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, ভুল। অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু, এটাও ভুল। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ফলস। তাহলে আমাদের অপশন সি, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, দুটোই কিন্তু আমাদের সঠিক। এবং যদি এখানে এটাও দিয়ে দিত রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, তাহলে সেটাও কিন্তু আমাদের হতো। নেক্সট কি আছে, ইন দ্য পোয়েম আওয়ার দ্য ক্যাসিনো ট্রি, দ্য ট্রি ইজ এ সিম্বল অফ। তাহলে ট্রি কি সিম্বলাইজ করছেন, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, বিউটি অ্যান্ড সেরেনিটি, স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স, পার্মানেন্স অ্যান্ড পিউরিটি। তাহলে ভালো করে একটু ভেবে দেখো, আমাদের এই যে ক্যাসিনো ট্রিটাকে আমাদের কবি কি করে গেছেন, ক্যাসিনো ট্রিটাকে অমরত্ব প্রদান করে গেছেন। অমরত্ব মানে হচ্ছে পার্মানেন্স। তাই তিনি কবি এখন বেঁচে নেই, আমরা জানি।
এবং বেছে নেই তারপরে কিন্তু তার কবিতা আমরা পড়ছি, সেই গাছ সম্পর্কে জানছি, সেই গাছের মহানতা সম্পর্কে আমরা জানছি, বা সেই গাছের গুরুত্ব সম্পর্কে আমরা জানছি। তার মানে তাকে তিনি একটা পার্মানেন্সি দিয়ে গেছেন, এবং সে যে পিওর, সে কত ভালো, সে কতজনকে তার নিজের নিজের আশ্রয় দিচ্ছে, সেই জিনিসটা। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট, দ্য ফ্রেজ ড্রিমলেস সোন মিনস a state of sleep without dreams, ঘুমানো কোন রকম স্বপ্ন ছাড়া, তারপরে আনকনসিয়াসনেস, ডোজিনেস, হ্যালুসিনেটিং। তাহলে শোন মানেই হচ্ছে ঘুমানো, এবং ঘুমানো কেমন? ড্রিমলেস স্লিপ উইদাউট ড্রিম। তাহলে কখন কার কথা বলছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো দেখি, কমেন্টে তোমরা জানাও যে এইটা, এই লাইনটা ড্রিমলেস সোন, এই যে ফ্রেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, তোমাদের কোন কবিতা থেকে? তাহলে এটা কোন কবি থেকে নেওয়া হয়েছে? এটা আওয়ার ক্যাশোর ইন আ ট্রি। কাদের কথা এখানে বলা হচ্ছে? আমাদের কবির ভাই বোনের কথা, বা দিদি এবং দাদার কথা বলা হয়েছে। তারা যে মারা গিয়েছে, তারা যে কবরস্থ হয়ে গিয়েছে, তাদের কথা তিনি এখানে বলছেন। নেক্সট হচ্ছে, দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, ওয়াটার লিলিজ কিসের মতো লাগছিল বলো দেখি? ওয়াটার লিলিজটা লাগছিল একদম স্নো ইন মাস্ট, স্নো স্নো লাইক এ স্নো ইন মাস্ট, এই লাইনটা কিন্তু আমরা কবিতাতেই পাচ্ছি। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। তোমরা যখন টেস্ট সিরিজটা করছো বা টেস্ট পেপারটা করছো, টেস্ট পেপারটা করার আগে তোমরা অবশ্যই কিন্তু নিজেরা আগে একবার সলভ করে নিও টেস্ট পেপারটা। টেস্ট পেপার সলভ করে নেওয়ার পরে যদি এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুব ভালো হবে ভিডিওটা বুঝতে, তোমাদের ভুলগুলো বুঝে নিতে। তোমাদেরকে আমি বারবার এটাই বলবো, প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ, আগে তোমরা নিজে করো, নিজে করার পরে এই ভিডিওটা দেখে তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নাও। অ্যান্সার মিলিয়ে নিলে তোমরা বুঝতে পারবে কোথাও কোনোটা অ্যান্সার তোমাদের হয়তো কনফিউশন হতে পারে, ভুল হতে পারে। কেন ভুল হচ্ছে সেই রিজনটা এখান থেকে তোমরা জানতে পারবে। দ্বিতীয়বার ওই ভুল আর তোমরা রিপিট করবে না। কিন্তু যদি তুমি এখান থেকে ডিরেক্ট দেখে দেখে করো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে পারবে ঠিকই, কিন্তু ওই মতো প্র্যাকটিসটা হবে না। আর এটা করলে কি হবে? প্র্যাকটিস হয়ে গেল, ঠিক ভুল তোমরা এটাও জেনে গেলে। ঠিক আছে? তো যাই হোক, ইউলিসেস ডেসক্রাইব হিমসেলফ, তাকে কেমন করে নিজেকে ডেসক্রাইব করছে ইউলিসেস? কি বলছে? প্যাশনেট রুলার, ডিউটিফুল ফাদার, ইডেল কিং, ইডেল কিং। আর আমরা অন্য অপশনই দেখবো না, ইডেল কিং। ইউলিসেস নিজেকে বলছে ইডেল কিং, অলস রাজা বলে নিজেকে ডেসক্রাইব করছেন। তারপরে ইন দ্য পোয়েম ইউলিসেস দেয়ার ইজ এ রেফারেন্স টু দ্য সিটি। কোন সিটির কথা বলা হচ্ছে এখানে? ইউলিসেস কোথায় রাজত্ব করছেন? তিনি রোমে, ইথাকা, লন্ডন, ট্রয়, কোনটা? ইথাকা। ইথাকায় লোকজনকে শাসন করছেন তিনি। নেক্সট, ইউলিসেস অ্যাপ্রিসিয়েটস হিজ সন টেলেমেকাস। টেলেমেকাসকে কেমন ভাবে তার নাম করছেন তিনি? মোস্ট ব্লেমলেস, মোস্ট ওবিডিয়েন্ট, মোস্ট সিনসিয়ার, মোস্ট ডিলিজেন্ট। মোস্ট ব্লেমলেস ইজ হি, এই লাইনটা দেখো। তোমাদের কবিতার লাইন পড়লেই কিন্তু খুব সহজেই বেশিরভাগ কবিতার লাইন বলো, তোমাদের প্রোজ বা শর্টস্টোরির লাইনগুলো বলো, ভালো করে যদি একবার টেক্সটটা পড়ে নাও, তাহলে এই অ্যান্সারগুলো করতে তোমাদের কোনোটা কঠিন মনেই হবে না, খুব সহজেই তোমরা পেরে যাবে। যাই হোক, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ভেসেল পাফস হারসেলফ, ভেসেল পাফস হারসেলফ, ভেসেল পাফস হারসেলফ কি? এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? তোমাদের ফিগার অফ স্পিচ এখানে তেমন কোশ্চেন থাকার চান্স খুব কম, কিন্তু হয়তো দুই একটা কোশ্চেন দিতেও পারে। তাহলে ফিগার অফ স্পিচ সম্পর্কে তোমাদেরকে একটু জেনে নিতে হবে। এবং এখানে তো ভেসেল, ভেসেল এটা একটা ইনঅ্যানিমেট অবজেক্ট বা নন লিভিং থিং। এটা এই বস্তুর মধ্যে কোন রকম জীবন নেই, এই বস্তুর মধ্যে কোন রকম জীবন নেই। এবং একে আমরা কি হচ্ছে, একে কিন্তু হিউম্যান লাইক কোয়ালিটি দিচ্ছে। দ্য ভেসেল পাফস হার সেল, সেল মানে আস্তে আস্তে সেই নৌকাটা যে তার পালগুলোকে তুলে রেডি হয়ে গেছে। ভেসেল পাফস হার সেল মানে পাল তুলে রেডি হয়ে গেছে নৌকা বেরোনোর জন্য। এই নন লিভিং থিংকে একটা কোয়ালিটি লাইক লিভিং কোয়ালিটি গিভেন। এই যে নন লিভিং থিংকে একটা লিভিং কোয়ালিটি, একটা সজীব বস্তুর মতো তাকে যে একটা কোয়ালিটি দেওয়া হলো, তাকে যে একটা গুণ দেওয়া হলো, সেটাকেই আমরা এর ভাষাতে, ফিগারস অফ স্পিচের ভাষাতে বলবো পার্সনিফিকেশন। তাহলে নন লিভিং থিং, তাকে হিউম্যান লাইক কোয়ালিটি দেওয়া হলো, ভেসেল পাফস হার সেল, তাহলে সেটাকে আমরা বলবো
পার্সনিফিকেশন। বাকিগুলো তোমরা ফিগারস অফ স্পিচ, অ্যালিটারেশন কাকে বলে, অক্সিমরন, হাইপারবোল, এগুলো অল্প অল্প কিন্তু একটু দেখে নিও। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্লোজিং লাইন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল। টু স্ট্রাইভ মানে সে খুঁজবে, সে খুঁজে বেড়াবে। কি খুঁজবে? বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবে, কিন্তু নট টু ইয়েল, কখনো নিজেকে সমর্পণ করবেন না। যতদিন তার শ্বাস চলবে ততদিন সে এইদিক ওইদিক চারদিকে ঘুরে বেড়াবে, চারদিকে এক্সপ্লোর করবে, বিভিন্ন নতুন নতুন জায়গায় যাবেন। এটা কে বলছে এই কথাগুলো? এটা কোন কবিতার লাইন? এইটা হলো তোমাদের ইউলিসিয়াস কবিতার লাইন। এবং কথাটা কে বলছেন? ইউলিসিয়াস নিজেই বলছেন, যতদিন পর্যন্ত আমার শ্বাস চলবে ততদিন পর্যন্ত আমি খোঁজা ছাড়বো না, ঘোরা ছাড়বো না, নতুন নতুন ল্যান্ড এক্সপ্লোর করা ছাড়বো না, আমি যতদিন নট টু ইয়েল্ড, সমর্পণ আমি কিন্তু করবো না। তো কি বলছে? ইউলিসিয়াস লুজেস হোপ অ্যান্ড কারেজ। সে কখনোই তার হোপ মানে আশাবাদী বা আশা কখনো ছাড়েনি, তার নিজের সাহস, অদম্য সাহস কখনো তিনি ছেড়ে যাননি। ইউলিসিয়াস সারেন্ডার্স টু ওল্ড এজ। তিনি বয়স্ক হয়ে গিয়েছেন, আর কোথাও তিনি যেতে চাইছেন, এরকম কি হচ্ছে? একদমই নয়, একদম ভুল এটা। দো ওল্ড, ইউলিসিয়াস ইজ ইনডমিটেবল ইন স্পিরিট। এবং লাস্টে কি বলছে? দো ফিজিক্যালি ফিট, ইউলিসিয়াস ইজ টু মাচ ইনভলভড ইন হিজ ডোমেস্টিক কোর্স। না, এটাও ভুল। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য সেটিং অফ দ্য রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি সেটিং, আমরা যখন রাইডার্স টু দ্য সি এই ট্র্যাজেডিটা বা এই ড্রামাটা যখনই আমরা শুরু করি, তখনই কিন্তু তোমাদেরকে সেটিং সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। এবং সেখান থেকে তোমরা বুঝতে পারবে এ সিটি ইন আয়ারল্যান্ড, an island of the coast of Ireland, an island of the south of Ireland, আর এখানে বলছে সিটি ইন আয়ারল্যান্ড, ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আর এ পোর্ট ইন ওয়েস্ট আয়ারল্যান্ড। তাহলে আমরা এই যে ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের ওয়েস্ট, উত্তর দিকে এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ ইন দিস প্লে। তাহলে সমুদ্র এখানে কি সিম্বলাইজ করছে? সমুদ্র অনেক কিছু সিম্বলাইজ করছে, তার মধ্যে এখানে আমাদেরকে অপশন দেখে বেছে নিতে হবে। কি বলছে? এ প্রোভাইডার অফ লাইফ অ্যান্ড অ্যাবান্ডেন্স, শুধুমাত্র জীবন দেয় এবং প্রাচুর্যতা দেয় না। জীবন যেমন দেয়, জীবন প্রোভাইডার অফ লাইফ, জীবন যেমন তিনি দেন না, তেমন প্রাচুর্যতাও দেন না, শুধু নিতে জানেন। তাদেরকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করে সমুদ্রকে, এবং সমুদ্র কিন্তু তাদের জীবনটাকে নিয়ে নেই। তারপরে অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ। তারপরে বিনিং ব্যাকড্রপ টু এভরিডে আইল্যান্ড লাইফ, আর এ মিস্টেরিয়াস এলিমেন্ট অফ নেচার। মিস্টেরিয়াস তো নয়, বিনিং এন্ড ব্যাকড্রপ এটাও নয়। তাহলে অ্যান ইনডিফারেন্ট, যার কোনো যায় আসে না, অল পাওয়ারফুল সর্বশক্তিমান ফোর্স, একটা অল পাওয়ারফুল সর্বশক্তিমান, একটা সর্বশক্তিমান একজন কেউ, দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ, যে তাদের জীবনে বেঁচে থাকা এবং মৃত্যু দুটোকে ডিসাইড করে। নেক্সট হচ্ছে নোরা ক্যারিড এ বান্ডেল ফ্রম আন্ডার হার শোল কন্টেনিং এ শার্ট অ্যান্ড এ ক্যাপ। নোরা একটা বান্ডেল নিয়ে যাচ্ছিল, সেই বান্ডেলটা প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি একটা বান্ডেল, এবং বান্ডেলের মধ্যে কি ছিল? কি বলছে? এ শার্ট অ্যান্ড এ ক্যাপ, টুপির কথা ছিল না। এ কোট অ্যান্ড স্টকিং, এটাও কোট তো ছিল না। তারপরে এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, হ্যাঁ এই হচ্ছে সঠিক অপশন। একটা শার্ট ছিল, একটা প্লেন স্টকিং ছিল। নেক্সট, বার্কলি আস্কড ফর এ বিট অফ রোপ হুইচ ওয়াজ বট ইন, কোথা থেকে নেওয়া হয়েছিল? কন্নিমারা বলে সেই জায়গা থেকে এই দড়িটা নিয়ে আসা হয়েছিল। তারপর নেক্সট কোশ্চেন, মাইকেল ওয়াজ ডাউন্ড অ্যান্ড এক্সপেক্টেড টু বি ওয়াশড আপ ফর দ্য লাস্ট, কতদিন থেকে তাকে খোঁজা হচ্ছিল? 9 days, 9 দিন ধরে। 5 days, 7 days, 11 days, না, ওয়াশড আপ ফর দ্য লাস্ট 9 days, 9 দিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না। তারপরে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, I remember quite well, said the owner of the tea stall. দেখো তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। সর্বপ্রথম তোমরা যেটা করবে, প্রথমে এটা কোন কোন জায়গাগুলো তোমাদের চেঞ্জ করতে হবে সেই জিনিসটা আগে তোমরা কিন্তু দেখে নাও, কোন জায়গাগুলো চেঞ্জ করতে হবে, এবং সঠিক অপশনের সঙ্গে সেই জায়গাগুলো আমরা মিলিয়ে নেব। তাহলে বলছে ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, তাহলে ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, হেয়ারটা চেঞ্জ হয়ে কি হবে? দেয়ার। I remember quite well, said the owner of the tea stall. তাহলে তারপরে দেখো, the owner of the tea stall told that he remember quite well that there was such a girl
দেয়ার। দেখো প্রথমে এটা ঠিক মনে হচ্ছে, নেক্সট গুলো আমরা দেখবো। দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ সাচ এ গার্ল। এই যে হেয়ার আছে, তার মানে এটা হবে না। দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন, এই যে হ্যাড বিন। তারপরে দেখি, দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি হ্যাড রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার ওয়াজ সাচ এ গার্ল দেয়ার। অপশন সি হচ্ছে, দেখো দেয়ার ওয়াজ মানে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থেকে আমাদেরকে হ্যাড বিন করতে হবে এই জায়গাটাতে। দ্য ওনার অফ দ্য সি, অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড রাইট অন ফ্রম দ্য অপশন গিভেন বিলো। মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রি, মিস্ট্রিটা চেঞ্জ করতে হবে, মিস্ট্রি থেকে হয়ে যাবে তোমাদের মিস্টেরিয়াস, এটা তোমরা সবাই জানোই। নেক্সট কোশ্চেন, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। আই ওয়াজ লুকিং আউট ফর হার দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন। আমি তাকে খুঁজছিলাম যখন ট্রেনটি সেখানে প্রবেশ করলো। তাহলে আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন, দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন অ্যান্ড, কমপ্লেক্স বলেছে তাহলে অ্যান্ড হবে না। দ্য ট্রেন হুইচ ওয়াজ লুকিং আউট ফর হার, দ্য ট্রেন হুইচ ওয়াজ লুকিং আউট ফর হার হবে না। অল দ্য অপশনস গিভেন অ্যাবাভ আর রং, তাহলে আমাদের অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন, অপশন এ। স্প্লিট করতে বলেছি, দেখো, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। আমি কখনো দেওয়ালিতে আমার জার্নিটা ব্রেক করি না, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, যতবার পারি আমি সেটা দিয়ে যাতায়াত করি। তাহলে কি বলছে, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। তারপর এটা বলছে, আই নেভার ব্রেক বাট ইউজ করে দিয়েছে, হবে না। আই নেভার পাস থ্রু দেওলি বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, আই ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, না, অপশন এটাই হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। Why it stopped at Deoli, I don't know. Join into affirmative sentence. তাহলে I don't know why it stopped at Deoli. The reason why it stopped at Deoli is unknown to me. Unknown to me. Unknown why it stopped at Deoli. I know the reason why it stopped at Deoli. বলছে why it stopped at Deoli, কেন এটা দেওয়ালিতে থামতো, I don't know, আমি সেটা জানি না। তাহলে দেওয়ালিতে থামার কারণটা আমার জানা নেই, এটাই বলতে হবে অ্যাফার্মেটিভে। তাহলে দেখো, আই ডোন্ট নো হোয়াই ইট স্টপড এট দেওলি, দ্য রিজন হোয়াই ইট স্টপড এট দেওলি ইজ আননোন টু মি, আই আননোন, মানে অপশন বি এরটাই হচ্ছে সঠিক অপশন। এবার তোমাদের আনসিনটা করতে হবে। আনসিনটা করার প্রথম যে কায়দা বা নিয়মটা বলতে পারো, বা খুব সহজে যদি আনসিন করতে হয়, আমরা প্রথমে কিন্তু আনসিন পুরো প্যাসেজটাকে দেখে নিব, পুরো প্যাসেজটা একবার রিডিং পড়ে নিব। রিডিং পড়ে নিয়ে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে হবে সেই ওয়ার্ডগুলোকে আমরা আন্ডারলাইন করে নিব জিকে পড়তে গিয়ে। তাহলে দেখো, প্রথমে সুইডেন ইজ ব্রিঙ্গিং ব্যাক টেক্সট বুকস টু ইস কারিকুলাম। তাহলে কোন দেশের কথা বলেছে এখানে, সুইডেন। টেক্সট বুক এবং কি নিয়ে আসছে, টেক্সট বুক নিয়ে আসছে টু ইটস কারিকুলাম, তার কারিকুলাম যে তোমাদের যে পড়াশোনা করছো, কি বইপত্র কি রকম কি বইপত্র পড়বে সেটা। আফটার রিয়েলাইজিং দ্য ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ হ্যাজ ফলেন শর্ট ইন ডেভেলপিং ফান্ডামেন্টাল স্কিলস লাইক রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ কি হয়েছে, ফল শর্ট ইন ডেভেলপিং, মানুষের যে ফান্ডামেন্টাল যে স্কিল, মৌলিক যে স্কিলগুলো বা মৌলিক যে আমরা কৌশলগুলো শিখে রাখি, সেই কৌশলগুলো রিডিং এবং রাইটিং এর মতো ব্যাপারগুলোকে যে টেক্সট বুক ছাড়া অন্য কিছুর দ্বারা ডেভেলপ করা যায় না, এই ব্যাপারটা বুঝতে পেরেছে সুইডেন নামক সেই দেশটি। ক্যান ইন্ডিয়ান স্কুলস ফেস এ সিমিলার প্রবলেম, ভারতেও কি একই রকম সমস্যা হতে পারে? ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া, ভারতবর্ষের মতো একটি দেশে, হোয়ার উই অফেন লুক টু দ্য ওয়েস্ট ফর ইন্সপিরেশন, আমরা সবসময় সেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে দেখি কিছু জন্য ইন্সপিরেশন, বিভিন্ন টাইপের ইন্সপিরেশনের জন্য, তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমাদের নিজেদের দেশে সেগুলোকে, কারণ সেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং আমাদেরগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো আমরা সেইগুলোকে দেখি যে আমাদের থেকে বড় কোনো দেশ যে আর্থিকভাবে বলো বা টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রি, সেইগুলো দেশকে আমরা দেখি যে আমাদের দেশে সেই ব্যাপারগুলোকে যদি আমরা এখানে
করতে পারি তাহলে আমাদের দেশের মানুষজনের বা স্টুডেন্টদের সার্বিক উন্নয়ন ঘটবে। সেটার জন্য সুইডেন শিফট রেজেস ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সুইডেন যে দেখো তারা এর আগে ছিল কিরকম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দিকে অনেক আগে, তাহলে তারা তারপরে আবার ফিরে আসছে টেক্সট বুকের ওপর। তাহলে সুইডেন যে এই যে শিফট করছে একটা জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে এটা একটা বড় প্রশ্ন তুলে ধরছে। কিসের জন্য বড় প্রশ্ন তুলে ধরছে? দ্য সুইডিশ গভর্নমেন্ট, কারণ সেই সুইডিশ গভর্নমেন্ট আফটার এক্সপেরিমেন্টিং উইথ ডিজিটাল ফার্স্ট এডুকেশন ফর ওভার এ ডিকেড মানে 10 years, 10 বছর, কারণ তারা 10 বছর ধরে এটার উপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে গেছেন। রিকগনাইজড এ ওরিফাইং ট্রেন্ড, একটা চিন্তাজনক কারণ এখানে তারা দেখতে পেয়েছেন। স্টুডেন্টস রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস ওয়ার স্লিপিং, আস্তে আস্তে যে এই যে তারা যে ডিজিটালি প্রত্যেকটা জিনিস প্রোভাইড করতে শুরু করেছে না, তো এটাতে ছেলে মেয়েদের কি হচ্ছে, রাইটিং স্কিল আর স্লিপিং, রাইটিং এবং রিডিং, পড়া এবং লেখার ক্ষমতা আস্তে আস্তে তাদের কমে যাচ্ছে। মিনিস্টার ফর স্কুলস লোটা এলভম সেখানকার কে মিনিস্টার, স্কুলের মিনিস্টার কি হচ্ছেন, এমফাসাইজ দ্য ভ্যালু অফ অ্যানালগ এনভায়রনমেন্ট। অ্যানালগ মানে এই যে দেখো আমরা এখন ডিজিটালের যুগে অ্যানালগ ব্যাপারটাকে জানি না। আমরা যেমন ঘড়ির ব্যবহার করি, অ্যানালগ যেগুলো ঘড়ির কাঁটা টিক টিক করে চলছে, একটা একটা করে কাঁটা এগোচ্ছে আস্তে আস্তে করে, আমরা যে দেখতে পাচ্ছি এভাবে মুভ করছে। এখনকার কি বেশিরভাগ ঘড়ি ডিজিটাল, আমাদেরকে ডাইরেক্ট লিখা দেখাচ্ছে, কিন্তু সেই অ্যানালগ ঘড়িতে আমাদেরকে কিন্তু পড়তে হয়। 12টার দিকে কাঁটাটা আছে এবং ছোট কাঁটাটা 12টার দিকে আছে এবং বড় কাঁটাটা 10-এর দিকে আছে, তার মানে 12টা 10 বাজছে, বা 6টার দিকে আছে ছোট কাঁটাটা, বড় কাঁটাটা আছে 12টার দিকে, তার মানে 6টা বাজছে কি, আর এদিকে ওইদিকে আছে, মানে আমাদেরকে দেখে বুঝতে হতো, বোঝার ক্ষমতাটা আমাদের বাড়তো, পড়ার ক্ষমতা বাড়তো। এই যে ডিজিটাল যুগে এসে আমরা অ্যানালগ ব্যাপারটাকে আস্তে আস্তে ভুলে গেছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যানালগ কথাটা ঘড়ির ক্ষেত্রে ইউজ করি, তাই তোমাদের এই এক্সাম্পলটা দিচ্ছি। ফর ডেভেলপিং ফাউন্ডেশনাল স্কিল, আমাদের যে ছোটবেলায় যে আমরা পড়াশোনা করব সেই ব্যাপারগুলোকে, এই যে অ্যানালগ জিনিসটা হাতে কলমে যেটা করা, হাতে কলমে নিজে একটা, আমরা যে ছোটবেলায় স্লেট পেন্সিল নিয়ে শিখেছি পড়েছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা কি ট্যাবের উপর করছে পড়াশোনা, ট্যাব নিয়ে পড়াশোনা করছে, সেটাতেই লিখছে। এক্সট্রা আমরা যেমন লিখেছি, রাবার দিয়ে মিটিয়েছি, তারা এই ব্যাপারটাই হয়তো ভুলে গিয়েছে, জানেই না হয়তো সেই জিনিসটা অনেকে। তো সেই ব্যাপারটাই যে আমরা পেন্সিলে লিখেছি, পেন্সিল নিয়ে লিখেছি, বা আমরা স্লেট আর ওই চক দিয়ে লিখেছি, চক দিয়ে লিখে কি হতো, আবার মিটিয়েছি, কত সুন্দরভাবে সেটাকে মুছেছি, পরিষ্কার করেছি। তো এই বিষয়গুলো শহর কেন্দ্রিক যেসব লোকেরা বা শহর কেন্দ্রিক ছেলেমেয়েরা বা যারা ডিজিটাল কান্ট্রিতে বা ডিজিটাল চারদিকে যে ছড়িয়ে আছে যে কান্ট্রিতে বেশি করে, তো সেই জায়গাগুলো থেকে তারা কিন্তু আস্তে আস্তে ফাউন্ডেশনাল স্কিলগুলো, সেই কৌশলগুলো কিন্তু ভুলে যাচ্ছে। অ্যানাউন্সিং এ সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট ইন রিইন্ট্রোডিউসিং টেক্সট বুক অ্যান্ড ট্র্যাডিশনাল টিচিং মেথড, আবার তারা অ্যানাউন্স করছে যে টেক্সট বুক আর ট্র্যাডিশনাল যে পেন পেপার মোডে টিচার সামনে থাকবেন, পড়াশোনা করাবেন, এই ব্যাপারটার উপর তারা আরো বেশি করে ফোকাস করতে চাইছেন। কি বলছে, দিস ডাজন্ট মিন সুইডেন ইজ অ্যাবান্ডনিং টেকনোলজি অল টুগেদার, কিন্তু এর মানে এটাই নয় যে তারা পুরোপুরি টেকনোলজিটাকে অ্যাবলিশ করে দিবেন। ইটস অ্যাবাউট স্ট্রাইকিং এ ব্যালেন্স, এটা কি করতে চাইছেন, তারা একটা ব্যালেন্স আনতে চাইছেন, সমতা আনতে চাইছেন। ইউনেস্কো হ্যাজ সিমিলারলি কজন্ড এগেনস্ট ওভার রিলায়েন্স অন ডিজিটাল টুলস, যেমনটা ইউনেস্কো আগে কিন্তু ওয়ান করেছিল এই ডিজিটাল টুল সম্পর্কে বলতে গিয়ে। অ্যাডভোকেটিং টিচার লেড, এবং তারা অ্যাডভোকেট করেছেন পক্ষে, কিসের পক্ষে ছিলেন, টিচার লেড ইন পারসন লার্নিং, সামনাসামনি শিক্ষক এবং স্টুডেন্টরা সামনাসামনি থেকে পড়াশোনা করবে। ইন্ডিয়া উইথ ইটস সোশিও ইকোনমিক ডাইভার্সিটি অ্যান্ড ভাস্ট স্টুডেন্ট পপুলেশন, ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে বিভিন্ন রকম সোশিও ইকোনমিক, সোশ্যাল এবং ইকোনমিক্যাল স্ট্রাকচার দেখতে পাওয়া যায় এবং বিভিন্নতা দেখতে পাওয়া যায় এবং ভাস্ট স্টুডেন্ট পপুলেশন এবং অনেক বেশি স্টুডেন্ট বেসটা দেখতে পাওয়া যায়, ফেসেস ইউনিক চ্যালেঞ্জেস ইন ইন্টিগ্রেটিং ডিজিটাল লার্নিং, এখানে ডিজিটাল লার্নিংটাকে ইন্টিগ্রেট করতে কিন্তু আরো বেশি সমস্যা। অ্যাকর্ডিং টু প্রাণীত মুঙ্গালি, ট্রাস্টি অফ সংস্কৃতি গ্রুপ schools, while initiatives like the right to education and সামাগ্রা শিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযান যেটা আমরা বলি, তো সর্বশিক্ষা অভিযান আমরা দেওয়ালে দেখতে পাই না, তো সেটারই কথা বলছেন যে প্রণীত মুগাল তিনি সংস্কৃতি গ্রুপ স্কুলের ট্রাস্টি,
তো তিনি বলছেন যে এই ধরনের ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছেন, যেমন রাইট টু এডুকেশন, প্রত্যেকের যে 8 থেকে 14 বছরের শিশু যে প্রত্যেকের যে পড়াশোনা করার যে পড়াশোনা করা থেকে তাকে কেউ বিরত রাখতে পারবে না সেই বিষয়টা, তারপর সবার মধ্যে যে শিক্ষা পৌঁছে দিতে হবে, এই ধরনের ইনিশিয়েটিভ আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছেন হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস টু এডুকেশন, এবং এটাই এই যে শিক্ষার উন্নতি সাধনে সাহায্য করেছেন। রিডিং হ্যাবিটস, পড়াশোনা যে বই পড়ার যে হ্যাবিটটা সেটা ইমপ্রুভ করেছেন, লার্জলি কনফাইন্ড টু টেক্সট বুক, এবং এই জিনিসটাই কিন্তু ভারতবর্ষে এটা সুবিধা, মানে সুবিধা বলো অসুবিধা বলো যাই বলো না কেন, যে আমাদের যে বিশাল একটা বড় একটা স্টুডেন্ট বেস, আমাদের মতো একটা দেশে একটা বড় স্টুডেন্ট বেস, তারা যে ডিজিটাল প্যানেল বা ডিজিটাল যে যে শিক্ষার মাধ্যমগুলো সেগুলো সবার কাছে অ্যাক্সেস নেই। তো যার যেখানে শিক্ষা পৌঁছেছে বেশিরভাগ জায়গাতে পৌঁছেছে কিসের মাধ্যমে? টেক্সট বুকের মাধ্যমেই কিন্তু অ্যাক্সেসটা পৌঁছে যাচ্ছে। অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই দ্য ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট NLT organization in 2024, which included over 76,000 responses, only 34.6% children aged 8 to 18 enjoy reading in their free time. যে একটা রিপোর্ট যেটা ন্যাশনাল লিটারেরি ট্রাস্ট দিয়েছেন, যে 2024 সালে সেই রিপোর্টটা 76,000 রেসপন্স, 76,000 জন সেটাতে রেসপন্স করেছিলেন, এবং সেই মাধ্যমে রিপোর্টটা হয়েছিল যে 34.6% শিশু যাদের বয়স 8 থেকে 18 বছর তারা পড়াশোনা করে তাদের ফ্রি টাইমে। লাস্ট ইয়ার্স অ্যানুয়াল স্ট্রিমিং ট্রেন্ডস রিপোর্ট বাই Amazon Fire TV revealed that Indians now spend an average of over 4 hours per day. অ্যামাজন একটা ওটিটি প্ল্যাটফর্ম, অনলাইন বিভিন্ন রকম কমিক বলো, ভিডিওস বলো, ড্রামা বলো, সেগুলো আমরা সেখান থেকে দেখি। তো বলছে ভারতবর্ষের লোকজন মোটামুটি 4 ঘন্টা, দিনে 4 ঘন্টা অ্যাভারেজে যে ধরে নেওয়া যায়, তো দিনে আমাদের ভারতবর্ষে প্রায় 150 কোটি লোকজন, তার মধ্যে সবাই 4 ঘন্টা অ্যাভারেজে অ্যামাজন প্ল্যাটফর্ম ইউজ করেই। Being watching content on their Fire TV devices, with the number of smartphone users in India crossing the 1 billion mark. 90% of them prefer consuming video content online. বেশিরভাগ জনই অনলাইন বিভিন্ন রকম ভিডিও দেখতে পছন্দ করেন। তারপরে the screen time among students isn't a result of school adopting digital learning, যে এবং এই যে স্ক্রিন টাইমটা তারা যে অ্যামাজন প্ল্যাটফর্ম বা আর বাকি প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, এটা যে শুধুমাত্র এখানে স্কুল যে তাদের ডিজিটাল লার্নিং অ্যাডপ্ট করেছে তার জন্য নয়, রাদার ইট স্টেমস ফ্রম এক্সেসিভ এক্সপোজার টু কন্টেন্ট অন ওটিটি প্ল্যাটফর্মস। এই যে ওটিটি বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে মানুষজন যে বিভিন্ন শো দেখছে, বিভিন্ন ভিডিওস দেখছে, সেটার জন্য, এটার কারণ হচ্ছে সেটা। বলছে অ্যাজ ডিজিটাল কন্টেন্ট কনজামশন রাইজেস, কারণ যত বেশি ডিজিটাল কন্টেন্ট আমরা নিচ্ছি, যেগুলো ইউজ বাড়ছে, ট্র্যাডিশনাল রিডিং অ্যাপিয়ার্স টু বি ডিক্লাইনিং, তাহলে আমাদের যে পড়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এ প্যাটার্ন মিরর্ড গ্লোবালি, যেটা সারা বিশ্ব জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এবার তোমাদের টেক্সটটা আমরা পড়লাম, বুঝতে পারলাম যে ডিজিটাল লার্নিং বা এই যে মানুষ এতটা ডিজিটাল বেশি হয়ে গেছে, আমরা ফোনে আজকাল কোনো দোকানে যাচ্ছি তো ফোন আমাদের পকেটে ক্যাশ রাখার অভ্যেসটা আস্তে আস্তে ছুটে গেছে। আমরা কি করছি? আমরা ফোন পেতে টুক করে বা আর কোনো রকম পেমেন্ট অপশন দিয়ে টুক করে পেমেন্টটা করে দিচ্ছি। আমরা সেই যত টাকার জিনিস নিই না কেন, একটুতেই আমরা পেমেন্ট করে বসলাম। তারপরে ফোন, এই যে আমরা কোনো ক্লাসে যাচ্ছি, আমরা বোর্ড দেখে যে লিখবো সেই অভ্যেসটা আমাদের অনেকটাই ছুটে গেছে। আমরা পছন্দ করছি যে আমাদেরকে স্যার ফোনে ছবি তুলে দিয়ে দিন, তাহলে আরো বেশি ভালো হবে, পিডিএফ করে দিয়ে দিন, ভালো হবে। তাহলে আমরা এই যে লিখার ক্ষমতা, পড়ার ক্ষমতা কমে গেছে, এই ব্যাপারটা নিয়ে একটা কনসার্ন তো দিয়েছে। তো দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন, ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন সুইডেনস এডুকেশনাল সিস্টেম। কত বছর আগে? আমরা যে পড়লাম প্রথমেই, দেখো মনে করো 10 বছর, তাহলে ডিকেড ওয়ার্ডটা মোর দেন 15 ইয়ার্স না, 10 years ago, 10 years ago. Next question, to basic skill mentioned in the passage, কি বলছে? রিডিং অ্যান্ড স্পিকিং, রিডিং অ্যান্ড লিসেনিং, রাইটিং অ্যান্ড রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। কোন দুটো স্কিলের কথা বলেছে? রিডিং, একটা রিডিং আর একটা হচ্ছে রাইটিং, রাইটিং অ্যান্ড রিডিং। নেক্সট, পিপল অফ ইন্ডিয়া লুক ইউরোপ ফর, আমরা ইউরোপের দিকে তাকাই কোন কিসের জন্য? ইন্সপিরেশন, আমরা পড়লাম। তারপরে the opposite word of digital বললাম না তোমাদেরকে, ঘড়ির কথা উদাহরণ দিলাম, ডিজিটাল থেকে হবে অ্যানালগ। the synonym of traditional থেকে কি হয়ে যাবে? সিনোনিম মানে সমার্থক শব্দ।
ট্র্যাডিশনাল থেকে কনভেনশনাল। ট্রু স্টেটমেন্ট, এখান থেকে ট্রু স্টেটমেন্টটা বের করতে বলেছে, কোনটা সঠিক কোনটা সঠিক সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, লটা এডহলম ইজ দ্য মিনিস্টার অফ স্কুল ইন সুইডেন। লটা এডহলম, আমরা নামটা কি পড়লাম না পড়িনি? পড়েছি। সুইডেন ইজ ক্যারিং অন ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ইন এডুকেশন। There is considerable development of fundamental school, না আর নয়। In Indian textbooks play an insignificant role, এটাও ভুল। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন এ। ইউনেস্কো ইজ প্রমোটিং, কি প্রমোট করছে? ডিজিটাল ক্লাসরুম প্রমোট করছে না। টিচার লেড লার্নিং মেথড, এটাও প্রমোট করছে। লিসেনিং এন্ড লার্নিং অ্যাপস না। ভার্চুয়াল ক্লাসরুম না। তাহলে অপশন বি। India is a country with socio-economic integrity, small student population, huge student population, socio-cultural uniformity. তাহলে ভারতবর্ষ একটা দেশ যেখানে প্রচন্ড হিউজ স্টুডেন্ট পপুলেশন। তাহলে যে দেশে জনসংখ্যা এত বেশি সেই দেশে তো হিউজ স্টুডেন্ট পপুলেশন থাকবে, এটা স্বাভাবিক। নেক্সট, টু ইনিশিয়েটিভস হুইচ হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস টু এডুকেশন আর, আমরা কি কি জানলাম? একটা সর্বশিক্ষা অভিযান, RTE, রাইট টু এডুকেশন, দেখলাম না আমরা? রাইট টু এডুকেশন আর একটা সর্বশিক্ষা অভিযান, RTE and SSA, সর্বশিক্ষা অভিযান। নেক্সট কোশ্চেন, the increased screen time among students in India is a result of, এই যে এত বেশি স্ক্রিন টাইম ইনক্রিজ হয়েছে কিসের কারণে? সেটা ডিজিটাল লার্নিং মেথড ইন স্কুল না, এক্সেসিভ এক্সপোজার টু ওটিটি, হ্যাঁ এই অপশনটাই কিন্তু তখন তোমরা পেলে। তাহলে তোমাদের এই 40টা কোশ্চেন করে নিলাম, তোমরা টাইম দেখে নিবে কতক্ষণ সময় লাগলো। দেখবে তোমাদের পরীক্ষাতে খুব অল্প সময়ে তোমরা অ্যান্সার করে নিয়ে তোমাদের হাতে অনেকটা সময় বেঁচে থাকবে যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো। তোমরা আরো বেশি ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের টেক্সট যাদেরও এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আবারও বলছি তোমরা প্রথমত টেক্সটটাকে তোমাদের কমপ্লিট করো। টেস্ট করার পরে এই টেস্ট পেপারের সিরিজগুলো দেখবে, তোমাদের আশা করছি প্রত্যেকে খুব ভালো মতো পরীক্ষা দিতে পারবে এবং খুব এগুলো যখন প্র্যাকটিস করতে থাকবে পরীক্ষার সময় দেখবে সবকিছু তোমাদের কাছে কমন হয়ে গেছে, একদম জলের মতো সোজা হয়ে যাবে, একদম তোমাদের কোনোটা অ্যান্সার করতে অসুবিধা হবে না। খুব ভালো থেকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, আবার দেখা হবে তোমাদের পরের ক্লাসে।